আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। তো একটা খুব বড় খবর হলো এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি জামাতে ইসলামীর উপর ভীষণ চটেছেন। তো ৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছে ১৯৭১ এ জামাত কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান। তো ওই প্রথম আলোর সংবাদের বর্ণনায় তারা লিখছে যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কি করেছিল তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ বলে যে একবার দেখুন না এদের, মানে জামাত। তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে, এটা তারেক রহমান বলছেন। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আজ মানে ৭ ডিসেম্বর রোববার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। কোনো নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন মানে নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। জনাব তারেক রহমান বলেন, দোজক বেহেশত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি শিরকের পর্যায়ের পরে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে, যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়বেন। তো এই ছিল তার বক্তব্য। এখন কথা হলো এই তারেক রহমানের এই বক্তব্যের তাৎপর্য কী? তো এই বক্তব্য থেকে আসলে যেটা প্রমাণিত হয় যে বিএনপি জামাতকে খুব সিরিয়াসলি তার প্রতিযোগী হিসাবে ধরে নিয়েছে বা প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরে নিয়েছে, এবং প্রত্যেক আসনে বিএনপি জামাতে ইসলামী যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল সেটা জনাব তারেক রহমানও তিনি উপলব্ধি করেছেন, এবং এ কারণেই তিনি এই প্রতিপক্ষের দুর্বল পয়েন্টে তিনি আঘাত করতে চেয়েছেন। তো এতদিন আমরা দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনার পতনের পর ৫ আগস্টের পর বিএনপির অন্যান্য নেতারা জামাতে ইসলামীর উপরে আক্রমণাত্মক ছিলেন বা রাজাকার শব্দগুলো বলছিলেন, মৌলবাদী কথাগুলো বলছিলেন। তো এইভাবে তারা জামাতকে অভিযুক্ত করছিলেন, ধর্ম ব্যবসায়ের কথা বলছিলেন। তো এখন এইসব নেতাদের পাশ কাটিয়ে জনাব তারেক রহমান এখন নিজেই ফ্রন্ট ফুটে চলে এসেছেন, এবং এতে বোঝা যাচ্ছে যে এতদিন যারা এসব ছোট নিচের সারির নেতারা বলতেন, এটা ছিল মূলত তারেক রহমানেরই ইশারা বা তার নেতৃত্বেই এই জিনিসটা আগেই সিগন্যাল দেওয়া হয়েছিল যে জামাতে ইসলামীর উপরে চড়াও হতে হবে। তো এখন যে আরেকটি কথা হলো যে তার এই বক্তব্যের ফলাফলটা কী হবে। তো এর ফলাফল বা প্রভাব যেটা রাজনীতিতে পড়বে, বিপুল সংখ্যক মানুষ মনে করবেন যে এইটা আওয়ামী বয়ান নতুন করে বিএনপি হাজির করেছে। আগে যেভাবে বিএনপি এগুলো প্রচার করতো, এখন বা আওয়ামী লীগ প্রচার করতো, এখন বিএনপি সেই স্থানটা পূরণ করছে। আরও একটা জিনিস প্রভাব পড়তে পারে জনগণের মাঝে, সেটি হচ্ছে যে এটা ভারতপন্থী বয়ান। ভারত এই ৭১-এর ঘটনাগুলিকে একটা পুঁজি করে এই স্বৈরতন্ত্রটা কায়েম করেছিল শেখ হাসিনার মাধ্যমে। তো এখানে আরও একটা যে জিনিসটা ঘটবে তারেক রহমানের বক্তব্যের ফলে, বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত তো হবেই, কিন্তু সেই সাথে তাদের মধ্যে একটা উগ্র আচরণ দেখা দেবে, যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাতে ইসলামীর প্রতি একটা উগ্র মনোভাব এবং মারপিটের একটা মনোভাব দেখিয়েছিল। ইতিমধ্যেই ঈশ্বরদী, নরসিংদী এসব জায়গায় জামাতে ইসলামীর উপরে আক্রমণ হয়েছে। এরপর গতকাল ৭ ডিসেম্বর আমরা বরিশালের সেই বাবুগঞ্জে দেখতে পেলাম ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির মহাসচিব, তার উপরে একটা আক্রমণ হয়েছে বিএনপির বা হেনস্থা করা হয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ডগুলো বিএনপির নেতাকর্মীরা আরও উগ্র মনোভাব, তারা তো এই ঘরে ঘরে গিয়ে বোঝাতেই পারবে না, বরঞ্চ আক্রমণ করে ফেলার একটা সম্ভাবনা রয়েছে। তো এখন কেন এই ৭১ ইস্যু বা রাজাকার বয়ান এসব কথা বলে বিএনপি ফায়দা লুটতে পারবে না, এর অন্যতম কারণ হলো যে প্রায় ৪০ বছর ধরে বিএনপি এবং জামায়াতে ইসলামী একে অপরের সহযোগী ছিল। মাঝখানে ছোটোখাটো কিছু বিবাদ হয়েছে, কিন্তু মোটা দাগে এই দুটি দল একেবারে একে অন্যের সাথে জড়িয়ে ছিল, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ ঠেকানোর জন্য তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো ছিল। তো
তো এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, 1991 সালে বিএনপি যখন সরকার গঠন করে, বিএনপির কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। জামাতে ইসলামীর কাছ থেকে 18টি আসনে সমর্থন দানের ফলে বিএনপি সরকার গঠন করতে সমর্থন হয়। মানে জামাত যদি সমর্থন না দিত তাহলে 1991 সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারত না। আর এরপরে দেখা গেল 1999 সালে যখন জামাতে ইসলামীকে নিয়ে 4 দলীয় জোট গঠন হলো, এই জোটটা গঠিত না হলে হাসিনা তার এই 96 থেকে 2001 এই প্রথম দফার শাসনেই কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠতে পারত। তো এই 4 দলীয় জোটের আন্দোলনের কারণে এটা হয়নি, এবং পরবর্তীতে এই 4 দলীয় জোট গঠনের ফলেই 2001 সালের বিএনপি এবং জামাতে ইসলামী বা 4 দলীয় জোট একটা 2/3 মেজরিটি পায়। তো সুতরাং জামাতে ইসলামীর দ্বারা বিএনপি অতীতে বেনিফিট হয়েছে। তো সুতরাং এখন হঠাৎ করে যদি মাঠে ময়দানে জামাত বিরোধী বক্তব্য দেয়, তাহলে বিশেষ করে এই 5 আগস্টের হাসিনার পতনের পর, তাহলে ভোটের মাঠে এটা বেমানান হবে এবং জনগণ এটাকে আওয়ামী আচরণ হিসাবে বিএনপির এই আচরণটাকে ধরতে পারে। তো আমরা যদি এই জামাতের সাথে 40 বছরের যে ইতিহাসটা বললাম সম্পর্কের, সেটার যদি একটু অতীতে আমরা ফিরে যাই, একেবারে বিএনপির জন্মলগ্ন 1978 সালে গঠনকালে কি হয়েছিল। বিএনপি যখন গঠিত হয়েছিল তখন এই মুসলিম লীগেরই বিরাট একটা অংশ, প্রায় সবাই বিএনপিতে যোগদান করেছিল। ন্যাব ভাসানী থেকে এসেছিল, কিন্তু এই মুসলিম লীগের নেতা কর্মী, বড় বড় নেতা, ছোট নেতা, সাধারণ কর্মী, সাধারণ সমর্থকরা এরা বিএনপিতে যোগদান করে এবং জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী করে। তো সেই মুসলিম লীগের অনেক বিখ্যাত নেতা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, শাহ আজিজুর রহমান, আব্দুল আলিম, ফজলুল কাদের চৌধুরী, তার সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ইউসুফ আলী মোহন মিয়া ফরিদপুরের, তার সন্তান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং তার কন্যা নাইবা ইউসুফ, তাকে বর্তমানে ফরিদপুরের একটা আসন থেকে বিএনপি মনোনয়ন দিয়েছে। তো এগুলো সবাই যুদ্ধ অপরাধী বা যুদ্ধ অপরাধীর ফ্যামিলি, এবং সারা দেশব্যাপী এরকম প্রচুর রয়েছে। প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস ছিলেন 1991 সালে অক্টোবরে, তিনি বিএনপির প্রেসিডেন্ট হয়েছিলেন। এর আগে সেই সময় তিনি সংসদ সদস্য হয়েছিলেন। তো তিনিও জিয়াউর রহমানের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, জিয়াউর রহমানের সঙ্গে তিনি রাজনীতি করেছেন। কিন্তু তার আগে তিনি মুসলিম লীগের নেতা ছিলেন এবং 1971 সালেও তিনিও এই শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন বরিশালের একটা অঞ্চল থেকে। সুতরাং বিএনপিতে এই মুসলিম লীগ বা যাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করত সেটা দিয়ে একেবারে ভরা। শাহ আজিজুর রহমান তো প্রধানমন্ত্রী ছিলেন জিয়াউর রহমান সরকারের। তো এইভাবে আরও একটা যে প্রেক্ষাপটটা এখানে আলোচনা করতে হবে, যে মুসলিম লীগ এবং জামাতে ইসলামী এই দুই দলের মধ্যে 1970, 71 বা 1969 সালের দিকে কারা শক্তিশালী ছিল। তো এই পূর্ব পাকিস্তানে মূলত আওয়ামী লীগের সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মুসলিম লীগ, এবং মুসলিম লীগ বিরাট একটা দল ছিল তার নেতা কর্মী সমর্থনের দিক থেকে। সেই তুলনায় জামাতে ইসলামের অনেক কম সংখ্যক, একটা মুসলিম লীগের তুলনায় অনেক ছোট সংখ্যা ছিল। তো এই 1971 সালের 2রা আগস্ট রাজাকারদের যে একটা তালিকা করে গেজেট প্রকাশ করা হয়, রাজাকার বাহিনী গঠিত হয়, বলা হয় যে এখানে 50,000 রাজাকার সদস্য ছিল বা তারও বেশি। তো এখানে কিন্তু অধিকাংশই এই মুসলিম লীগের নেতাকর্মীরা, তারাই সবচেয়ে, যেহেতু বড় দল ছিল এবং তারাই রাজাকার বাহিনীতে সবচেয়ে বেশি গিয়েছিল। তো এখন আরও একটা জিনিস যদি আমরা বলি, যে বিএনপির অন্যতম একটা অহংকারের জায়গা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ গ্রহণ করেছিলেন। কিন্তু এই বাংলাদেশি জাতীয়তাবাদ গ্রহণের প্রবক্তা কে ছিলেন? তিনিও কিন্তু একটা মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি ছিলেন এবং তিনি মুসলিম লীগের নেতা ছিলেন। তো তার কীভাবে এই বাংলাদেশি জাতীয়তাবাদটা তার মাধ্যমে জিয়াউর রহমান গ্রহণ করলেন এবং তার সেই ব্যক্তির পরিচয়টা কি, সেটা যদি একটু পড়ে শোনাই, সেটি এরকম যে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার প্রথম উদ্ভাবক হলেন সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ। তিনি 1976 সালে 15 ফেব্রুয়ারি জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলা একাডেমি আয়োজিত এক সভায় বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়ে একটি স্বরচিত প্রবন্ধ পাঠ করেন, যার সার কথাই তিনি বলেন, বাঙালি জাতীয়তা বললে তাতে মাল্টি স্টেট ন্যাশনালিজম এসে পড়ে, কেননা বাংলাদেশের বাইরেও কয়েক কোটি বাঙালি আছেন। আমরা কি সে সমস্ত বাঙালিকে বাংলাদেশের জাতির মধ্যে সামিল করতে পারি? এমন জটিল আন্তঃরাষ্ট্রীয় প্রশ্নে আমরা ঝুঁকি নিতে পারি না। প্যান বেঙ্গালিজম বা সুপ্রা ন্যাশনালিজমের কথা আমরা ভাবতে পারি না। তাই আমাদের জাতীয়তাকে বাঙালি জাতীয়তা বলে অভিহিত করতে পারি না। তা করলে কৌশলগত ভুল হবে এবং তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক হতে পারে। তো সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ কর্তৃক প্রদত্ত এই এমন বয়ান থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে তিনি গ্রহণ করেন। অতঃপর প্রেসিডেন্ট জিয়া
1977 সালের 21 এপ্রিল বাংলাদেশি জাতীয়তাবাদকে এদেশের মানুষের জাতীয়তাবাদ হিসাবে গণ্য করে এক ফরমান বা অধ্যাদেশ জারি করেন। পরে 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনের পর গঠিত জাতীয় সংসদে সংবিধানের 5ম সংশোধনীতে এই বাংলাদেশি জাতীয়তাবাদকে অন্তর্ভুক্ত করা হয়। এখন এই সাংবাদিকের পরিচয় দিচ্ছি। বরেণ্য সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ ছিলেন রাজনীতিবিদও। তিনি 1971 সালের পূর্বে মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি 1971 সালে সংগঠিত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন। এ কারণে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর দালাল আইনে তিনি গ্রেপ্তার হন, পরে মুক্তি লাভ করেন। সাংবাদিকতায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ 1977 সালে জিয়াউর রহমান সরকার তাকে 21 পদক প্রদান করেন। তিনি 1979 সালের 18 ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর শেরপুর অঞ্চল থেকে বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। অতঃপর সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় স্থান লাভ করেন। 1982 সালে প্রেসিডেন্ট সাত্তারের মন্ত্রিসভাতেও তিনি স্থান লাভ করেন। 1983 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো এখন এই বিএনপি যদি এই সমস্ত মুক্তিযুদ্ধ 71-এর বিভিন্ন ইস্যু, রাজাকার ইস্যু, এই বিষয়গুলো যদি তুলে ধরে বা তাদেরকে যদি ঘৃণা করতে থাকে আওয়ামী লীগের মতো, তাহলে এই যে একজন স্বাধীনতা বিরোধী ব্যক্তি তিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদের একটা প্রস্তাবনা জিয়াউর রহমানের সামনে তুলে ধরেছিলেন এবং জিয়াউর রহমান সেটাকে গ্রহণ করেছিলেন, এটা কি তাহলে বিএনপি বাদ দিয়ে দিবে? তো আসলে এই রাজনীতির এই অতীতগুলো বাদ দিয়ে বর্তমান আমাদের যে নতুন একটা সেই স্বাধীনতার 54 বছর পর একটা প্রজন্ম হয়েছে, বাংলাদেশে অনেক সমস্যা। তো সেখানে যদি আমরা একটা ঐক্যমত প্রতিষ্ঠা করে দেশকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে এই ধরনের বক্তব্যগুলো পরিহার করাই ভালো হবে। এতে বিএনপির কোনো লাভ হবে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।